চালুর আগে জীর্ণ পরিস্থিতি দেশের প্রথম বিআরটি প্রকল্পের স্টেশনগুলোর লাইন উপযোগী না হলেও বাস কেনার প্রস্তুতি, বিশেষায়িত সেবা নিয়ে অস্পষ্টতা। দুর্বল প্রতিবেশীর পরিবেশ ধ্বংসের অভিযোগ ধনী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে। আচরণ পরিবর্তন না হলে জলবায়ু সম্মেলনের সুফল পাবে না বিশ্ব। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো যে আসলে আন্তরিকভাবে এটির কোনো সমাধান চায় এমন কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। রাজশাহীতে বাড়ছে চুরি, ছিনতাই, লুটপাটের ঘটনা। সিসি ক্যামেরা সংকটে সাইবার ইউনিট, কোটি টাকার সরঞ্জাম প্রয়োজন বলছে পুলিশ। এবং ইসরায়েলি হামলার প্রতিশোধে নতুন অভিযানের পথে ইরান। ফের পাল্টাপাল্টি আক্রমণ হলে যুদ্ধের ফ্রন্টলাইন তৈরির শঙ্কা। স্বাগত এখন বাণিজ্যের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আবর্জনার স্তূপ, তার ভেতরে ভবঘুরেদের বসবাস। হস্তান্তরের আগেই দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে ঢাকঢোল পেটানো জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত দেশের প্রথম বিআরটি প্রকল্প। 25টি স্টেশন সহ এই প্রকল্পের বিভিন্ন অবকাঠামো এমনভাবে জীর্ণ যে তাতে প্রশ্ন উঠেছে আদৌ এখানে বিশেষায়িত বিআরটি সেবা চালু হবে কিনা। তবে বাস্তব পরিস্থিতি যাই হোক, এই ডিসেম্বরেই প্রকল্প হস্তান্তরের পরিকল্পনা নিচ্ছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন নতুন করে খরচ না বাড়িয়ে বিদেশি কোম্পানিকে দেয়া হোক বিশেষায়িত বাস পরিচালনার দায়িত্ব। আজহার লিমনের প্রতিবেদন, ছবি তুলেছেন রেজাউল করিম। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের শেষ প্রান্ত গাজীপুরের জয়দেবপুর ইন্টারসেকশন। শ্রমিকদের এই ব্যস্ততাকে তুলনা করা যায় দ্রুতগামী, শব্দহীন, দূষণহীন এক যোগাযোগ অবকাঠামোর স্বপ্নকে জাগ্রত রাখার শেষ প্রচেষ্টা হিসাবে। লোক দেখানো প্রকল্প, দায়সারা নির্মাণ আর শত ভোগান্তির জঞ্জালে যে স্বপ্ন বাধা পড়ে আছে এক যুগেরও বেশি সময় ধরে। দেশের প্রথম বিআরটি প্রকল্প আদৌ আলোর মুখ দেখবে কিনা এই আলোচনা যখন চাওয়ার ভেতরে বাইরে, তখন এর সবশেষ পরিস্থিতি দেখতে 2 সপ্তাহ আগে আমরা জয়দেবপুর চৌরাস্তায়। শেষ স্প্যানের কাজ চললেও পরিস্থিতি যে কতটা নড়বড়ে তা শ্রমিকদের কথায় স্পষ্ট। শিটমেন একটা আইতে দেখা গেছে মনে করেন যে 6 মাসের জায়গাতে 1 বছরও পার হয়ে গেছে। তাহলে এই 1 বছর আর কোনো কাজ নেই? না, 1 বছর কাজ নাই, চলছে, কিন্তু প্রকল্প অপাকে রাখে নাই, কিন্তু ধীর গতিতে চলছে। মূলত প্রশ্নবিদ্ধ প্রকল্পের একটি স্মারক হয়ে উঠেছে এই গাজীপুর থেকে বিমানবন্দর 20 কিলোমিটারের এই বিআরটি প্রকল্পটি। 2012 সাল থেকে 2016 সাল মেয়াদি এই প্রকল্পটি পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ বিআরটি প্রকল্প হিসেবেই রেকর্ড করেনি, এটি একই সঙ্গে রেকর্ড করেছে ব্যয়ের দিক থেকেও। এবং এই প্রকল্পটি শহরতলির মানুষের যে কতটা স্বপ্ন ভঙ্গ করেছে সেটি বোঝা যাবে এর বিবরণীর দিকে তাকালে, যেখানে বলা হয়েছে যে এই নগর যাতায়াতের একটা নতুন এবং একটি আধুনিক পরিবহন সংস্কৃতি গড়ে তোলার কথা। বলা হয়েছিল এভাবে বদলে যাবে শহরতলি, অভিজাত নগর পরিবহন সেবা দিতে থাকবে বিশেষায়িত এমন বাস সার্ভিস। গণমানুষের জন্য এই বাসগুলো শুধু আলাদা উৎসর্গিত লেন ধরে যাতায়াত করবে তা নয়, চওড়া হবে ভারী শিল্প এলাকা দিয়ে যাওয়া সাধারণ সড়কগুলো, উন্নত হবে ড্রেনেজ ব্যবস্থা, মেট্রো রেলের মতো উন্নত আর আধুনিক এমন স্টেশন দিয়ে রাজধানীতে যাতায়াত করবে উপশহরের মানুষেরা। কিন্তু বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে যখন বলা হচ্ছে কাজ শেষ, বাকি আর মাত্র 3%, তখন আসলে এর বাস্তবতা কি? আমরা জয়দেবপুর ইন্টারসেকশন থেকে এই বিমানবন্দর যাওয়ার দিকের এই প্রথম এই বিআরটি স্টেশনে এসেছি। আমরা দেখছি যে এই নির্মাণ হওয়ার আগেই মূলত এই স্টেশনটি ভবঘুরেদের একটা আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে এবং প্রচণ্ড গন্ধ আছে এর চারপাশে। অবৈধ গাড়িগুলো তো পার্কিং করে রাখা হয়েছেই, এছাড়া আমরা দেখছি যে এই পুরো এলাকাটি একটা ভাগাড়ে পরিণত হয়েছে। পলিথিন, প্লাস্টিক সহ এলাকার যত আবর্জনা রয়েছে সবগুলোই কিন্তু এখানে স্তূপ করে রাখা হচ্ছে।
ঠিক আছে না 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 না। এবং জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি 25টি স্টেশনের চিত্রই এমন পরিত্যক্ত। 5 আগস্টের গণঅভ্যুত্থানে কিছু স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ঠিক, কিন্তু সেটা বাদ দিলেও দেখা যায়নি এসব স্থাপনা রক্ষণাবেক্ষণে টেকসই কোনো উদ্যোগ। সব মিলিয়ে হতাশ এ পথে চলাচলকারী ও ভুক্তভোগী স্থানীয়রা। না চললে আমাদের জন্য সুবিধা, আর যদি চলে তাহলে পুরা গাজীপুর টঙ্গী থেকে যে রাস্তাটা আছে এটা পুরা রাস্তাটাই অনেকটা জ্যাম হবে, প্রচুর জাম সৃষ্টি হয়। এটা জামের জন্য তো লেনটা অবশ্য ভেঙে দেওয়া উচিত। বাস্তবতা আর কাগজে অগ্রগতির এমন প্রেক্ষাপটে এই প্রকল্পের আসলে ভবিষ্যৎ কি? এই প্রকল্প জীর্ণ এমন পরিস্থিতিতেই হস্তান্তর হবে নাকি সম্পূর্ণ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী হলে এটি থেকে আদৌ বিআরটির বাস নামবে নাকি প্রচলিত যানবাহনই চলবে? কোম্পানির জেনারেল ম্যানেজার আমাদের জানান তারা এপ্রিল নাগাদ বিআরটির এই নতুন রুটে বাণিজ্যিক চলাচল শুরু করতে চান, কিন্তু যখন বিভিন্ন পক্ষ থেকে এই প্রকল্প আর না আগানোর পরামর্শ আসছে তখন কি হবে? কর্তৃপক্ষ যদি বাদ দিতে চায়, কর্তৃপক্ষ যে কোনো সময় বাদ দিতে পারে, বাট একটা প্রকল্প যেটা 97% শেষ হয়ে গেছে, কিন্তু 97% বাস্তবে নেই। বাস্তবে তো খুব খারাপ পরিস্থিতি। 97% হলো একটা কাগজে আমরা স্ট্যাটাসে দেখছি। ওটা আসলে এই বিষয়টা মানে ডিপেন্ড, কিংবা এই বিষয়ে মানে কথা সঠিক উত্তরটা দিতে পারে প্রকল্প অফিস থেকেই। প্রকল্পটার তো অপারেশনের দায়িত্ব আপনাদের, রাইট? রাইট। সেটা কবে হবে বলে আসেন? এটা আমরা এক্সপেক্ট করছি এপ্রিলের মধ্যে করতে পারবো আর কি, আগামী এপ্রিলের মধ্যে। সো এপ্রিলের মধ্যে কি বাসগুলো আসবে? এটা আসলে এটা ডেট স্পেসিফাই করা যাবে চুক্তি সম্পাদনের পরে। এটা ঠিক 2 দফা সংশোধনের পর এ প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে 2000 থেকে 4000 কোটি টাকায়, যার সিংহভাগ অর্থেরও ছাড়ও হয়েছে এর মধ্যে। এমন অবস্থায় পরিবহন বিশেষজ্ঞদের মত শেষমেশ বিআরটি চালু করার পক্ষেই, যদিও সরকারিভাবে বাস ক্রয়ের বিপক্ষে তারা। ফিজিক্যাল ওয়ার্ক যেটা আছে সেটা দ্রুত শেষ করতে হবে, এবং যদি আমরা অপারেটর নিয়ে আসতে পারি তাহলে এই যে আমাদের টেন্ডারে যাওয়া, বাস প্রকিউর করা, এই ঝামেলায় পড়তে হবে না। আমরা ইন্টারন্যাশনাল অপারেটর, এবং আমি যেটা বলছিলাম গ্রস কস্ট কন্ট্রাক্টে আমরা চলে যাব, সেই জায়গায় আমার স্টাফ লাগবে না যারা অপারেশনের দায়িত্বে থাকবে, বাসও আমার কিনতে হবে না। যারা ডিবিআরটি আছে তারা শুধু মনিটরিং করবে যে অপারেটর যারা আছে তাদের যে সেবা দেওয়ার কথা সেটা সঠিকভাবে দিতে পারছে কিনা। পোশাক শিল্পের পণ্য ও কাঁচামাল পরিবহনের রুট এবং ঢাকা ময়মনসিংহ সড়ক এই একই বিআরটি রুটে পড়ায় যখন কোনোভাবে বিআরটি চালু হলে এই সড়কে দুর্ঘটনা ও যানজট তীব্র হওয়ার শঙ্কা করছে বিভিন্ন পক্ষ, তখন আবার পুরো প্রকল্পের বিভিন্ন দিকে এক ধরনের জোড়াতালি অবস্থা। এমন অবস্থায় এই প্রকল্পে প্রস্তাবিত বিআরটির বিশেষায়িত বাস চলবে কিনা, নাকি সাধারণ বাস চলবে, নাকি আগের মতোই প্রচলিত সড়ক হিসেবে ছেড়ে দেওয়া হবে, সেটি হলে কোটি কোটি টাকা খরচ করে এমন স্থাপনার ভবিষ্যৎ কী হবে, এসব দুরবস্থার জন্য দায়ী না হলেও তা ঠিক করার দায়িত্ব পড়বে অন্তর্বর্তী সরকারের উপরই। আজহার লিমন, এখন, ঢাকা। রাজনৈতিক প্রভাব দখলদারদের মামলা, ভূমি অধিগ্রহণ জটিলতায় 6 বছর ধরে ঝুলে আছে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ। এতে যানজটের নিত্য ভোগান্তিতে কুমিল্লা দক্ষিণ, নোয়াখালী ও লক্ষ্মীপুরের যাত্রীরা। 59 কিলোমিটার এই মহাসড়কের 4 লেনের সুফল আটকে আছে মাত্র 8 কিলোমিটারের জন্য। জটিলতা কাটিয়ে দ্রুত মহাসড়কের প্রকল্প সম্পূর্ণ করার দাবি মহাসড়ক ব্যবহারকারীদের। কুমিল্লা থেকে মাসুদ আলমের প্রতিবেদন, ছবি তুলেছেন বাসির আহমেদ। কুমিল্লার দক্ষিণাঞ্চল নোয়াখালী ও লক্ষ্মীপুরের বাসিন্দাদের সড়ক যোগাযোগের একমাত্র পথ কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। 2018 সালে 2170 কোটি টাকা ব্যয়ের মহাসড়কটির 4 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। তবে 6 বছরে 2 দফায় বরাদ্দ ও প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি এর কাজ। 59 কিলোমিটারের সড়কটির 8 কিলোমিটার অংশের কাজ শেষ না করেই গেল বছরের জুনে প্রকল্পের সমাপ্তি ঘোষণা করা হয়। অসম্পূর্ণ প্রকল্পটি বিগত সরকারের আমলে উদ্বোধনও করা হয়। হাঁটার মানুষ এটা দিয়ে যাচ্ছে, রিক্সা, ভ্যান হইতে বড় গাড়ি তো সব রোড একটা। বাজারের উত্তর পাশ এবং দক্ষিণ পাশে 4 লাইন আছে, এখানে 2 লাইন। অটো হইতে রিক্সা চেঞ্জ সব ঘন্টার পর ঘন্টা জ্যাম বাজে থাকে। গাড়ি ঘোড়ার জন্য দোকানদারি করতে পারে না, যানজট লাগিয়েই থাকে বাজারে। এটি মহাসড়কের বাগমারা বাজার। বাজারের 1.6 কিলোমিটার সড়কের যানজট যাত্রীদের নিত্যসঙ্গী। অভিযোগ রয়েছে অধিগ্রহণ জটিলতায়, রাজনৈতিক প্রভাব এবং দখলদারদের মামলায় এই যানজট এবং সড়ক উন্নয়ন প্রকল্প ঝুলে থাকার মূল কারণ, যে কারণে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পের 8 কিলোমিটার সড়ক এখন যাত্রী সাধারণের গলার কাটা।
ভূমি মালিকদের দাবি জমি অধিগ্রহণ নিয়ে আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে আছে প্রকল্পের কাজ। নির্ধারিত মূল্যে সরকারকে জমি দেওয়ার ইচ্ছা থাকলেও অবৈধ দখলদারদের মামলায় অধিগ্রহণ জটিলতা ভোগান্তিতে রূপ নিয়েছে। জট যেটা সৃষ্টি হয়েছে এটা প্রশাসনের জটিলতার কারণে এটা হয়েছে এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা হইতেছে। যারা খাত দখল করে রাখছে তারা প্রভাবশালী ব্যক্তি, তাগো কারণে সরকার জায়গা নিতে পারে না। ডিউ লেটারটার মধ্যে নিষেধ করা হয়েছিল যাতে ওই দিক দিয়ে রাস্তাটা না হয়, আমাদের এই কারণে আমাদের কাজটা এখন পর্যন্ত শেষ হয়নি। তবে সড়ক বিভাগ বলছে প্রকল্পটি সম্পূর্ণ করতে মন্ত্রণালয় থেকে ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ রাখা হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে। ভূমি মন্ত্রণালয় থেকে কিছু কোয়েরি দেওয়া হয়েছে, আমরা কোয়েরিগুলোর জবাব মিট করেছি এবং ভূমি মন্ত্রণালয়ে আমরা ব্যক্তিগতভাবে আমরা যোগাযোগ করতেছি, আশা করতেছি এটা একটা ভূমি মন্ত্রণালয় অচিরেই এটা অনুমোদন দিবেন। মামলা নিষ্পত্তি হয়েছে, এখন অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। আমরা ভূমি মন্ত্রণালয়ে 6-1 অনুমোদনের জন্য ফাইলটি প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি খুব দ্রুত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হলে টাকা রেডি করা আছে, আমরা অধিগ্রহণ শেষ করে রাস্তার কাজটি শেষ করতে পারবো। কাজ শেষ না হওয়ায় মহাসড়কের কুমিল্লার লাকসাম, বাগবাড়া, সানিচ্চ ও কাকসার মোজায় দীর্ঘ যানজট লেগেই থাকে। অহরহ ঘটছে দুর্ঘটনাও, বাড়ছে যাত্রায় সময় ও ব্যয়। মাসুদ আলম, এখন, কুমিল্লা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। সেখানে আগামী সপ্তাহে অভিযান চালানোর কথা রয়েছে জেলা প্রশাসনের। আরও জানাতে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে কি কি স্থাপনা রয়েছে সেখানে এবং যার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো আগামী সপ্তাহে যদি সরানো হবে সেক্ষেত্রে সেখানকার যারা রয়েছেন তারা কি সরিয়ে নিচ্ছেন কিনা? সাকিব, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 30টিরও বেশি জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে, যেগুলোর কারণে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এই যে সকল স্থাপনাগুলোর কারণে বিঘ্ন ঘটে এবং মানুষের যাতায়াতে চলাচলে ভোগান্তি তৈরি হয়, ওই সকল এলাকাগুলো চিহ্নিত করে কিন্তু সড়ক বিভাগ বহুবার তাদেরকে নোটিশ দিয়েছিলেন এবং মাইকিং করেছিলেন যাতে করে তারা সড়কের সম্পত্তি ছেড়ে তারা দখলমুক্ত করে। কিন্তু আসলে আমরা দেখলাম যে মহাসড়কের যে কয়েকটি জায়গা রয়েছে সেগুলোতে কিন্তু এখনও বিদ্যমান অবস্থায় রয়েছেন ব্যবসায়ীরা। আর যারা প্রভাব বিস্তার করে গত 1.5 দশকে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন সেগুলো কিন্তু বিদ্যমান রয়েছে। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হচ্ছে অর্থনীতির লাইফলাইন। এখানে যে গতিতে যান চলাচল করে গাড়ি সেটা কিন্তু এক ধরনের গতি রোধ করে এই সকল স্থাপনাগুলো। বিশেষ করে কুমিল্লার নিমসার এবং চান্দিনা, আমি যেখানে রয়েছি এটা হচ্ছে 14 গ্রামের মিয়া বাজার এবং 14 গ্রাম সদর থেকে শুরু করে কুমিল্লার অংশের 104 কিলোমিটার অংশে প্রায় 30টিরও বেশি বাজার রয়েছে বা এলাকা রয়েছে যেগুলোতে নিত্য যানজট তৈরি হয়। বিশেষ করে নিমসার বাজারে অভিযান চালিয়েছে গত সপ্তাহে, এই সপ্তাহে শুরুতে গতকালকে চান্দিনা বাজার অভিযান চালিয়েছে। এই দুইটি অভিযানে প্রায় 5 শতাধিক অবৈধ স্থাপনা এবং দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন এবং সড়কের যৌথ উদ্যোগে। সড়ক বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে তারা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আগামী সপ্তাহে এই 14 গ্রাম অংশের যে 14 গ্রাম এবং মিয়া বাজার এই দুইটি জায়গায় উচ্ছেদ অভিযান তারা চালাবেন। একই সঙ্গে দাউদকান্দি এবং গরিপুর এলাকায়ও তীব্র যানজট তৈরি হয়, সেই এলাকাগুলোতে অভিযান চালাবেন যারা অবৈধ স্থাপনা নির্মাণ করে এই সড়কে যান চলাচলে বিঘ্ন তৈরি করে এবং যানজট তৈরি করে। আমরা এখানকার যারা স্থাপনা তৈরি করে এবং দোকানপাট নির্মাণ করে যারা যে স্থাপনা নির্মাণ করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা সড়কের যে স্থাপনাগুলো নির্মাণ করেছেন তারা একেবারেই রাজনৈতিক প্রভাব বিস্তারকারী, তাদের কাছ থেকে তারা ভাড়া নিয়ে এই দোকানপাট চালাচ্ছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন। তো সড়ক অভিযান চালালে তারা এর আগে তারা সরে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সাকিব, এই ছিল কুমিল্লা থেকে। যুক্ত ছিলেন মাসুদ আলম, তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবৈধ স্থাপনা নিয়ে খবর জানাচ্ছিলেন। নিরাপত্তা ঝুঁকি বাড়ছে রাজশাহীতে, বাড়ছে চুরি, ছিনতাই, লুটের মতো ঘটনা। পুলিশের সাইবার ইউনিটের সিসি ক্যামেরা সহ নানা সরঞ্জাম সংকটে পড়েছে পুলিশ। সিটি কর্পোরেশনের স্থাপনা সংস্কারের 22 কোটি টাকার বরাদ্দ থেকে এ খাতে পুলিশকে সহায়তা করবে সিটি কর্পোরেশন। দ্রুত সবকিছু স্বাভাবিক করতে উদ্যোগ নেয়ার কথা জানালেন পুলিশের শীর্ষকর্তা। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন।
26 অক্টোবর সন্ধ্যা 7:15 হঠাৎ করেই রাজশাহী নগরীর সড়ক থেকে একজনকে অটোরিকশায় তুলে নিয়ে যাচ্ছে একদল লোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়লেও কে বা কারা তার সন্ধান মেলেনি। পথচারী থেকে যানবাহন চালক অনেকেরই অভিযোগ, নগরীতে বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। প্রায় ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এ নিয়ে দুশ্চিন্তা বাড়লেও পুলিশের তৎপরতায় ঘাটতি আছে বলে মনে করছেন নগরবাসী। দেখলে পারে মনে করেন তাড়া করে, তাড়িয়ে ধরে মাথায় বাড়ি মারে। একজনকে শাবল মারলো মাথা থেকে, যেহেতু মরে গেল রিস্কাওয়ালা, আর রিস্কাওয়ালা নিয়ে যায় ধরা পড়ে গেছে। 5 তারিখ রাতেই জিডি করেছি। এখন পর্যন্ত কোনো এটার মানে সমাধান বা এটার কোনো ফলাফল আমাদেরকে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। বিভিন্ন এলাকাতে ভিত্তিক যেরকম টহল চলছিল আগে, সেরকম টহলে নামতে হবে এবং কিশোর গ্যাংগুলোকে চিহ্নিত করতে হবে। পুলিশ বলছে, বিগত সময়ে নগরীর বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকায় অপরাধ দমন অনেকটা সহজ ছিল। তবে গেল 5 আগস্টের পর নগরীর বিভিন্ন স্থানে প্রায় 450 সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়, পুড়িয়ে ফেলা হয় পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কন্ট্রোল রুম। সিসি ক্যামেরা না থাকলেও আমাদের যে সাইবার ইউনিটটা আছে, সাইবার ইউনিটে অনেক কিছু নষ্ট হলেও আমরা মোটামুটি সীমিত আকারে আবার সাইবার ইউনিটটা সচল করছি বা তথ্য প্রমাণ উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। এ অবস্থায় নগরীর নিরাপত্তায় পুলিশের পাশে দাঁড়াচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠানটির সংস্কার কাজে গৃহীত 22 কোটি টাকার প্রকল্পে গুরুত্ব পাচ্ছে পুলিশের সিসি ক্যামেরার বরাদ্দ। সিসিটিভিগুলো মেনটেন্যান্সের জন্য আমরা সিটি কর্পোরেশন থেকে মহানগর পুলিশকে আমরা 50,000 টাকা মান্থলি দিয়ে থাকি। এটা আরও অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে যাতে নগরবাসী নিরাপদ থাকে, দুই দপ্তর মিলে আমরা একসাথে বসে কাজ করি। নগর পুলিশের বিভিন্ন ভবনের নিরাপত্তায় এরই মধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। তবে সাইবার ইউনিটকে ঘুরে দাঁড়াতে কোটি টাকার সরঞ্জাম প্রয়োজন বলছে পুলিশ সদর দপ্তর। 500 সিসি ক্যামেরা হিসাব করতে গেলে এটার সাথে আনুষঙ্গিক মিলে সেটাও মানে কোটি টাকার উপরে। প্রাইভেট প্রতিষ্ঠানকে আমরা রিকোয়েস্ট করতেছি আমরা যে ওনারা যদি দেয় সেটাও আমাদের কাজে লাগাতে পারবো। 96.72 বর্গ কিলোমিটারের রাজশাহী নগর না বাড়লেও বেড়েছে মেট্রোপলিটন এলাকা এবং এখানকার নতুন নতুন আবাসিক এলাকাগুলো। 5 আগস্টের পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বলছে এখানে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে সবচেয়ে বেশি এবং মেট্রোপলিটনের অধীনে 12টি থানায় চুরি ছিনতাই এবং সম্পত্তি লুটের মামলা হয়েছে প্রায় 42টি এবং অভিযোগ রয়েছে প্রায় সমান সমান। এ অবস্থায় এলাকাভিত্তিক নিরাপত্তা গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রাকিবুল হাসান, এখন পদ্মা আবাসিক, রাজশাহী। আজারবাইজানের বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে উঠে এসেছে বাংলাদেশের ফেনী জেলার সাম্প্রতিক বন্যার ভয়াবহতা। ভারতের উজানের ঢলে ভেসে যায় ফেনী ও এর আশপাশের এলাকা। এতে দুর্যোগের মুখে পড়ে প্রায় 70 মিলিয়ন মানুষ আর আর্থিক ক্ষতি হয় প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার। এই ভয়াবহতাকে রাজনৈতিক দুর্যোগ হিসেবে তুলে ধরা হয় বিশ্বমঞ্চে। জলবায়ু বিজ্ঞানীদের মতে প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি উন্নত দেশগুলো রাজনৈতিকভাবে দুর্বল দেশের পরিবেশ ধ্বংস করছে। আজারবাইজানের বাকু থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। আকাশ থেকে দেখলে মনে হবে সাগরের মাঝে কিছু গাছ ভাসছে কিংবা কিছু স্থাপনা অন্য কোনো জায়গা থেকে ভেসে এসেছে, যেখানে চলছে নৌকাও। আদতে এ হলো গত আগস্টের শেষ দিকে বাংলাদেশের ফেনীর চিত্র। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ডুবে যায় ফেনী ও এর আশপাশের এলাকা। অভিযোগ আছে পাশের দেশ ভারত কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই পানি ছেড়ে দেয় ভেসে গিয়েছিল ফেনী, শেরপুর, ময়মনসিংহ সহ বেশ কিছু এলাকা, যা ছিল অনেকটাই রাজনৈতিক। এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 70 মিলিয়ন মানুষ আর আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যান বলছে 2024 সালে এখন পর্যন্ত বাংলাদেশে বন্যা হয়েছে 6টি আর ঘূর্ণিঝড় 3টি। এত প্রাকৃতিক দুর্যোগ কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়, এমন বাস্তবতায় আজারবাইজানের বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সাইড ইভেন্টের আয়োজন করে কয়েকটি পরিবেশ বিষয়ক সংগঠন, যেখানে ফেনীর সাম্প্রতিক বন্যাকে রাজনৈতিক দুর্যোগ হিসেবে তুলে ধরা হয় বিশ্বমঞ্চে। বন্যাটা যে যতটা না প্রাকৃতিক, তার চেয়ে বেশি যে রাজনৈতিক, এই বিষয়টা আমরা বিশ্ববাসীর দরবারে তুলে ধরেছি। ভারত এখানে আমাদের কাছে মনে হয়েছে যে অনেকাংশেই আমাদের এই বাংলাদেশের 24-এর বন্যা তথা ফেনীর বন্যার জন্য দায়ী। ইভেন্টটিতে অংশ নিয়ে জলবায়ু বিজ্ঞানীরা বলছেন প্রাকৃতিকভাবে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিকভাবে দুর্বল প্রতিবেশী দেশের পরিবেশ ধ্বংস করছে উন্নত দেশ।
দক্ষিণ এশিয়ায় এক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোকে ন্যায্য পানি থেকে বঞ্চিত করছে ভারত ও চীন। পার্শ্ববর্তী রাষ্ট্র যখন তাদের বাঁধ ওপেন করে দিয়েছে, এটি বাংলাদেশকে যথাসময়ে না জানানোর কারণে আমাদের সাধারণ মানুষ, তার বাড়িঘর, তার ফসলি জমি, তার জানমাল সব নষ্ট হয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন নিয়ে আমাদের কিন্তু একটা ম্যানেজমেন্টে যেতে হবে। এখানে ভারত বা চায়না কেউ বলতে পারবে না যে বাইল্যাটারাল ইস্যুর প্রবলেম, কারণ আপনি তাহলে রিয়েলিটি ওয়াটার জাস্টিসের কথা বলছেন, সেই ওয়াটার জাস্টিসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। পরিবেশবিদরা বলছেন, উন্নত দেশ তাদের আচরণে পরিবর্তন না আনলে সম্মেলনের সুফল পাবে না বিশ্ব। কার্বন ইমিশন কমানো এবং ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোকে ক্ষতিপূরণ দেওয়া, এই দুটি মেজর অবজেক্টিভের কোনোটাই তেমন কোনো অগ্রসর হয়নি। সেই হিসাবে বলা যায় যে এই আলোচনায় দায়ী রাষ্ট্রগুলো আলোচনার নামে সময় ক্ষেপণই করছে। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো যে আসলে আন্তরিকভাবে এটির কোনো সমাধান চায় এমন কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। উন্নত দেশগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা না করে উল্টো পরিবেশ বিরোধী কার্বন ও নানান জ্বালানি ব্যবহার দিন দিন বাড়াচ্ছে, পাশাপাশি দুর্বল দেশগুলোকে রাজনৈতিকভাবে নানা দিক দিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, যা পরিবেশ ধ্বংসকে আরও ত্বরান্বিত করছে। তাই পরিবেশ কর্মীরা বলছে, এই পৃথিবী টিকে থাকবে নাকি খুব শিগগিরই ধ্বংস হবে, এখন তা পুরোপুরি নির্ভর করছে এই বিশ্ব মোড়লদের উপরেই। মাহমুদ রাকিব, এখন বাকু, আজারবাইজান। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর পুলিশ। রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গণঅভ্যুত্থানে আহত হওয়া সজীব নামে এক শিক্ষার্থীর করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে। এছাড়াও তার নামে দুর্নীতি দমন কমিশনের করা মামলা তদন্তাধীন রয়েছে। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, জানাবেন যে আরিফ হাসানকে কখন আদালতে আনা হবে এবং কি তথ্য রয়েছে সবশেষ? সাকিব, এখন পর্যন্ত আরিফ হাসানকে আদালতে নিয়ে আসা হয়নি, তবে আমরা আদালত সূত্রে যতটুকু জানতে পেরেছি দুপুর 1টার পরে তাকে মূলত আদালতে তোলা হতে পারে এবং গতকাল রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক গোপন অভিযানে তাকে মূলত আটক করা হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় 19 জুলাই রাজধানীর বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয় এবং সেই মামলার তিনি আসামি এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু গতকাল বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তারপর থেকেই কিন্তু মিন্টো রোডের যে ডিবির কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে তাকে রাখা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে পুলিশ 7 থেকে 10 দিনের রিমান্ড আবেদন করবে এই আদালতে এবং তারপর শুনানি শেষে বিজ্ঞ আদালত জানাবে যে তার কয়দিনের রিমান্ড দেওয়া হলো অথবা তাকে কারাগারে পাঠানো হবে কিনা, সেই বিষয়টি মূলত পরবর্তীতে জানানো হবে। এর আগেও কিন্তু আমরা দেখছিলাম যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে সচিব, এই ধরনের লোকদের কিন্তু আটক করা হচ্ছিল, গ্রেপ্তার করা হচ্ছিল। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে এছাড়া এই হত্যা চেষ্টা মামলা ছাড়াও আরও কয়েকটি মামলা রয়েছে বলে কিন্তু আমরা পুলিশ সূত্র থেকে জানতে পেরেছি। তবে আজকে যেহেতু রোববার আদালত প্রাঙ্গণে আমরা দেখছি যে আদালত প্রাঙ্গণে অনেক মানুষ রয়েছে এবং পুলিশের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেই পুলিশি নিরাপত্তাও কিন্তু যথাযথ রয়েছে এবং তাকে যেহেতু দুপুরের দিকে আদালতে তোলা হতে পারে সেক্ষেত্রে আমরা দেখছি যে এখন পর্যন্ত বেশ ঢিলেঢালাভাব, তবে তাকে কিন্তু এখন পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের থেকে এখন পর্যন্ত যে এই কোর্টের যে হাজতখানা রয়েছে সেই হাজতখানায়ও তাকে আনা হয়নি। তবে যারা আইনজীবী রয়েছে যারা এবং পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে তাকে নিয়ে আসার পরে আদালতে তোলা হবে এবং পুলিশ এই যে হত্যা চেষ্টা মামলাটি রয়েছে সেই হত্যা চেষ্টা মামলার জন্য 7 থেকে 10 দিনের রিমান্ড চাবে। এছাড়া আমি একটু জানিয়ে রাখতে চাই যে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান তিনি কিন্তু বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন যে অ্যাডকো রয়েছে অ্যাডকোরও সাধারণ সম্পাদক। তো সেক্ষেত্রে তাকে আদালতে
আনার পরে তার কয়দিনের রিমান্ড হয় অথবা তাকে কারাগারে পাঠানো হয় কিনা সেই বিষয়টি তাকে আদালতে তোলার পরেই আমি আপনাকে জানাতে পারবো। এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ। সাকিব। যুক্ত ছিলেন রকিবুল রাহা, তিনি জানাচ্ছিলেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালককে আজকে আদালতে তোলা হবে সে খবর। রাস উৎসবকে ঘিরে কলাপাড়ার মদন মোহন সেবাশ্রম এবং নাট মন্দির চত্বরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রাস মেলা। মেলাকে ঘিরে মন্দির চত্বরে পসরা সাজিয়ে বসেছেন কয়েকশো দোকানি। বেচাবিক্রিও বেশ জমে উঠেছে। নিয়ে আরও জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন যে মেলায় কি ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এবং বিক্রি কতটা? সাকিব, আপনি যথার্থই বলেছেন যে পূর্ণ স্নান শেষে শ্রী শ্রী মদনমোহন সেবা আশ্রম চত্বর কলাপাড়া পৌর শহরে এখানে রাস মেলা শুরু হয়েছে। এখানে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, প্রায় 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখানে শিশু খেলনা এবং সাংসারিক যে সকল আসবাবপত্র রয়েছে সে সকল আসবাবপত্র দোকানের পসরা সাজিয়ে বসেছেন এবং মৃৎশিল্পের যে সকল উপাদান রয়েছে সে সকল উপাদান এখানে বেচা বিক্রি হচ্ছে। একই সঙ্গে মানুষের যে সনাতন ধর্মাবলম্বী তারা যে ধর্মীয় কাজে আচার অনুষ্ঠানে যে সকল উপাদান ব্যবহার করেন, গীতা সহ অন্যান্য যে সকল ধর্মীয় পুস্তক রয়েছে সে সকল পুস্তক এখানে কেনাকাটা করছেন ক্রেতারা। একই সঙ্গে এখানকার যে শাখা সিঁদুর সহ ধর্মীয় কাজে যে সকল উপাদান প্রয়োজন সে সকল প্রয়োজনীয় উপাদান এখান থেকে ক্রয় করছেন। একই সঙ্গে এই মেলাটি আসলে সার্বজনীন মেলায় পরিণত হয়েছে, কেননা এই মেলায় মুসলমান এবং বৌদ্ধ খ্রিস্টান সহ সকল শ্রেণীর মানুষ এই মেলা চত্বরে আসেন এবং এখান থেকে কেনাকাটা করে তারা গন্তব্যে ফিরে যাচ্ছেন। তো এক কথা বলা যায় যে এই মেলাকে কেন্দ্র করে এখানকার যে প্রতিদিন 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত 25 থেকে 30 লাখ টাকা বেচা বিক্রি করছেন। এতে বাণিজ্যিকভাবে কিছুটা গতিশীল হয়েছে, তবে বর্তমান অর্থনৈতিক যে সংকটাপন্ন পরিস্থিতি চলছে সে কারণে এবছর এই মেলাকে ঘিরে ব্যবসা বাণিজ্য কম হয়েছে বলে আয়োজকরা আমাদের জানিয়েছেন। যে এই মদনমোহন সেবা আশ্রম চত্বরে যে মেলা আয়োজক কমিটি রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন প্রতি বছর 4 থেকে 5 শত ব্যবসায়ী এখানে আসেন, ব্যবসায়িক দোকান সাজিয়ে বসেন, কিন্তু এবছর 2 থেকে 3 শত ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠান সাজিয়ে বসেছেন। তো এক কথা বলা যায় যে এই মেলাকে ঘিরে অর্থনৈতিকভাবে গতিশীল হয়েছে কলাপাড়া পৌর শহর। এই ছিল আমার কাছে সবশেষ। সাকিব। কলাপাড়া থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ। দুদিনের ঢাকা সফরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, জানাবেন যে ক্যাথরিন ওয়েস্টের আজকে কি কি কর্মসূচি রয়েছে? সাকিব, মূলত 2 দিনের সফরে ব্রিটিশ কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এই ঢাকা সফর করছেন। সেটি হলো এই অন্তর্বর্তী সরকার যে গেল 3 মাস ধরে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব নেবার পর 2 দিনের সফরটি শুরু হয়েছে গতকাল থেকে 16 এবং 17 তারিখ। আজকে দেখছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ওনার সঙ্গে এই সকাল 10টা থেকে মূলত এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটি শুরু হয়েছে এবং আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে ওনার আরেকটি বৈঠক রয়েছে এবং ওনার এই 2 দিনের সফর শেষে আজকেই উনি আবার ফিরে যাবেন। এর মধ্যে আমরা দেখেছি যে সুশীল সমাজ, ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ আরও বিভিন্ন পক্ষের সঙ্গে ওনার কিন্তু বৈঠক রয়েছে। ওনার এই বৈঠকটিকে এই জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর এই প্রথম ব্রিটিশ কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে বৈঠক করতে আসছেন এবং আমরা যেটি দেখলাম যে উনি তো ইন্দো প্যাসিফিক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ওনার দায়িত্ব রয়েছে একদম এই ভারত থেকে চীন হয়ে একদম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত এবং ওনার যে কাজের যে পরিসর তার মধ্যে কূটনৈতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্ক দেখার যে বিষয় রয়েছে, এর বাইরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক মূল্যায়ন,
এবং সমরাস্ত্র ও আন্তর্জাতিক যে নিরাপত্তা এই বিষয়গুলো কিন্তু উনি এখানে দেখে থাকেন। তো আমরা যেটি দেখছি যে বাংলাদেশে ওনার যে আলোচনার বিষয়গুলো সেখানে আমরা কয়েকটি তথ্য পাচ্ছি। একটা বিষয় হলো যে অর্থনৈতিক স্থিতিশীলতা এখানে প্রাধান্য পাবে, পররাষ্ট্র সূত্র আমাদেরকে এগুলো জানিয়েছে। এছাড়া ব্যবসায়িক নিরাপত্তা, অভিবাসন ইস্যু এবং 2 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর জন্য তারা একটা অর্থায়ন করতে চায় তাদের জীবন ধারণের জন্য, যেটি আমরা দেখছি যে উনি এখানে আসার আগেই আসলে বার্তা দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে উনি কি করতে চান। উনি ওনার সেই বার্তায় বলেছেন যে একটা শান্তিপূর্ণ একটা ভবিষ্যৎ এবং জবাবদিহিতামূলক বাংলাদেশ বা এই গণতান্ত্রিক পুনরুদ্ধারে উনি কাজ করতে চান এবং এই যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারের যে গণতান্ত্রিক পুনরুদ্ধার কিংবা এই অর্থনৈতিক যে পুনরুদ্ধার বা সংস্কারের প্রক্রিয়ায় ব্রিটিশ সরকার কিভাবে সহায়তা করতে পারে এ নিয়ে কিন্তু উনি এখানে আলোচনা করতে আসছেন। বৈঠকটি কিন্তু এখনও চলছে। বৈঠক শেষ হলে এখানে একটা ব্রিফ হবে পররাষ্ট্র উপদেষ্টার, তারপর কিন্তু সাকিব আমরা এখান থেকে উনি আসলে কি বললেন কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি বলা হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন ব্রিটিশ কাউন্সিলর, সে খবর জানাচ্ছিলেন আজহার লিমন। চোখের চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর এসেছে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল। সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, জানাবেন যে কতজন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কারো চিকিৎসা নেওয়ার সুযোগ আছে কিনা এই হাসপাতাল থেকে? সাকিব, এই অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল আসলে 11তম বার বাংলাদেশে এসেছে। এর আগে 6 বার তারা ঢাকাতে প্রশিক্ষণ দিয়েছে এবং 2017 সালে সবশেষ এসেছে এবং সব মিলে 5 বার চট্টগ্রামে তারা আসলে ল্যান্ড করেছে। আমি আপনাকে দেখাই যে এটি বাংলাদেশের বিশ্বের একমাত্র আসলে স্বীকৃত হাসপাতাল এবং এটি চোখের হাসপাতাল। MD-10 মানে তারা বলছেন যে বিশ্বের যে বড় বিমানগুলো আছে সেই বিমানগুলোর আসলে এটির দৈর্ঘ্য বা প্রস্থ বা এটার ভেতরের যে অবস্থা সেটির দিক থেকে। তবে এটি এসেছে এর আগেও তারা হাজারো চিকিৎসক, নার্স সহ চোখের চিকিৎসার সঙ্গে যারা জড়িত তাদেরকে তারা মূলত আসলে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তবে এবার তারা 100 জনকে সিলেক্ট করেছেন। তাদের পার্টনার হসপিটাল রয়েছে প্রায় 26টি। সেই হাসপাতালগুলো থেকে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্টাফদেরকে তারা বছরব্যাপী তারা খুঁজেছেন। যারা অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে যারা যোগ্য মনে করেছেন তাদেরকে আসলে বাছাই করা হয়েছে এবং বাংলাদেশের যত স্বনামধন্য যে চক্ষু বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু বলা যায় সবাই কিন্তু অরবিস যে ফ্লাইং আই হসপিটাল এখানে এসে প্রশিক্ষণ নিয়েছেন বা এদের যে সার্ভিস হসপিটালগুলো আছে। তবে এটির উদ্দেশ্য কিন্তু এই হাসপাতালের উদ্দেশ্য কিন্তু মূলত কোনো সার্ভিস দেয়া না বা কাউকে সেবা দেয়া এটি না। এটির মূল কাজ হচ্ছে তারা মূলত প্রশিক্ষণ দেয় এই বিমানের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। এখানে অপারেশন থিয়েটার রয়েছে, এখানে চোখের ছানি অপারেশন করা যায় বা গ্লুকোমার চিকিৎসা দেওয়া যায়। চোখের যত ধরনের সার্জারি বা চিকিৎসা সব কিছু আসলে এর ভেতরে দেওয়া সম্ভব। কিন্তু প্রশিক্ষণের জন্য মূলত আসলে এই বিমানটি বিভিন্ন জায়গায় ল্যান্ড করে। এখন পর্যন্ত পৃথিবীর 95টি দেশে এটি ল্যান্ড করেছে এবং আপনাকে আগেই বলেছে যে 11তম বার আসলে বাংলাদেশে এবার তারা এসেছে এবং 14 তারিখে ল্যান্ড করেছে। 17 তারিখ থেকে তাদের যাত্রা শুরু হলো প্রশিক্ষণের। এটি 28 তারিখ পর্যন্ত প্রায় 2 সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়ার পরে আবার অন্য কোনো দেশের উদ্দেশ্যে আসলে রওনা হবে। আমরা পরবর্তী নিউজে আসলে এটার ভেতরের অবস্থা আপনাদের জানাবো। এই ছিল এখানকার সবশেষ খবর। সাকিব। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ, তিনি অরবিস চক্ষু হাসপাতাল থেকে জানাচ্ছিলেন। তিনি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের সম্ভাব্য অভিযান ঘিরে বাড়ছে উত্তেজনা। এপ্রিল-অক্টোবরের হামলা থেকেও এবারের হামলাটি শক্তিশালী হতে পারে বলে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের সঙ্গে দেশটির সেনাবাহিনীও যোগ দিতে পারে। এবার তেহরানের হামলার পর তেল আবিব পাল্টা হামলা চালালে আরেক যুদ্ধের ফ্রন্টলাইন তৈরির শঙ্কা মধ্যপ্রাচ্যে। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। এপ্রিলে সিরিয়ায় থাকা ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাব দিতে 300টির বেশি মিসাইল ও ড্রোন দিয়ে তেল আবিবকে লক্ষ্যবস্তু করে ওই মাসেই ট্রু প্রমিস 1 নামের অভিযান চালায় তেহরান। এরপর হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ সহ ইরানপন্থী বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার জেরে 1 অক্টোবর ট্রু প্রমিস 2 নামের অভিযানে ইসরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। 26 অক্টোবর ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলায় নিজেদের 4 সেনা হারানোর পর আবারও প্রতিশোধের নেশায় জ্বলছে তেহরান।
এবার ট্রু প্রমিস 3 অভিযানের পথে হাঁটতে থাকায় ইরান ইসরায়েল উত্তেজনাও এখন তুঙ্গে। ইরানের আগের দুটি হামলার চেয়েও আসন্ন হামলাটি আরও বেশি শক্তিশালী হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কারণ সবশেষ ইসরায়েলি হামলায় শুধু সেনাদেরই হারায়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গোপন পরমাণু গবেষণা কেন্দ্র। তাই অস্তিত্বের প্রশ্নে ইরানের আসন্ন অভিযান ট্রু প্রমিস 3 ভয়াবহ হতে পারে বলে মত বিশ্লেষকদের। الدرجة الأولى هو على قضية نتائج الانتخابات والصراع الانتخابي. إسرائيل سيتراجع الحديث فيها إلى ما بعد 5 نوفمبر. ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আগের প্রতিক্রিয়াগুলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর দ্বারা পরিচালিত হলেও এবার তাদের সঙ্গে দেশটির সেনাবাহিনীও যুক্ত হওয়ার আভাস মিলছে। অর্থাৎ দুই বাহিনীর আলাদা দায়িত্ব থাকলেও ইসরায়েলের বিরুদ্ধে এক সত্তা হয়ে অভিযান চালাতে যাচ্ছে IRGC ও ইরানি সেনাবাহিনীর সদস্যরা। তবে গাজায় যদি ইসরায়েল আগ্রাসন বন্ধ করে তাহলে মধ্যপ্রাচ্যের সব উত্তেজনাই থেমে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। تهدئة بين إيران وإسرائيل في حالة واحدة إذا تخلت إسرائيل عن عنجهيتها ومنحت الفلسطينيين حقوقهم كاملة. এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের সহায়তায় ইসরায়েল আগ্রাসন চালানোর সাহস দেখালেও এসবের তোয়াক্কা করে না ইরান। বরং তেহরানের স্যাটেলাইট ইমেজিং সক্ষমতা, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং রাশিয়ার সাথে সম্পর্ক জোরদারের কারণে বিশেষভাবে উদ্বিগ্ন পশ্চিমারাই। উদ্বেগের বড় একটি কারণ হলো সাম্প্রতিক বছরগুলোতে 15টির বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। এর মধ্যে বেশ কয়েকটিতে রাশিয়ার সহযোগিতা নিয়েছে দেশটি। এই স্যাটেলাইটগুলো কৃষি এবং গবেষণার মতো বেসামরিক উদ্দেশ্যে উৎক্ষেপণ করার দাবি করা হলেও এর আড়ালে সামরিক প্রচেষ্টার কোনো কিছু যুক্ত থাকতে পারে বলে মনে করেন পশ্চিমারা, যার মাধ্যমে নজরদারি, সামরিক সক্ষমতা ও গোয়েন্দা তথ্য সংগ্রহে তেহরান তার সক্ষমতা বাড়াচ্ছে বলেও শঙ্কা রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। চালুর আগে জীর্ণ পরিস্থিতি দেশের প্রথম বিআরটি প্রকল্পের স্টেশনগুলোর লাইন উপযোগী না হলেও বাস কেনার প্রস্তুতি, বিশেষায়িত সেবা নিয়ে অস্পষ্টতা। দুর্বল প্রতিবেশীর পরিবেশ ধ্বংসের অভিযোগ ধনী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে, আচরণ পরিবর্তন না হলে জলবায়ু সম্মেলনের সুফল পাবে না বিশ্ব। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো যে আসলে আন্তরিকভাবে এটির কোনো সমাধান চায় এমন কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। রাজশাহীতে বাড়ছে চুরি, ছিনতাই, লুটপাটের ঘটনা। সিসি ক্যামেরা সংকটে সাইবার ইউনিট, কোটি টাকার সরঞ্জাম প্রয়োজন বলছে পুলিশ। এবং ইসরায়েলি হামলার প্রতিশোধে নতুন অভিযানের পথে ইরান, ফের পাল্টাপাল্টি আক্রমণ হলে যুদ্ধের ফ্রন্ট লাইন তৈরির শঙ্কা। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।